मामा को मारने के बाद ना मेरे को इंसान के मीट का टेस्ट बैठ गया मुंह पे। टुकड़े कर करके कुत्तों को खिला दिया उसका मांस और खुद भी खाया। আমরা সবাই জানি মানুষ বিভিন্ন প্রাণীর মাংস খায়। গরু, মুরগি, মাছ থেকে শুরু করে এমনকি কিছু দেশে সাপ, কুকুর বা অন্যান্য অস্বাভাবিক প্রাণীর মাংস খাওয়া হয়। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মানুষের মাংস খায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এদের বলা হয় নরভোজী বা ক্যানিবল। এই নরভোজীরা শুধু সিনেমা বা গল্পের চরিত্র নয়, বাস্তবে এদের অস্তিত্ব রয়েছে। এবং আজ আমরা এমনই এক জঘন্য ও ভয়ঙ্কর ঘটনা নিয়ে কথা বলবো যা ভারতবর্ষের নয়ডাতে ঘটেছিল। 2005 থেকে 2006 সালের মধ্যে নয়ডার নিথারি গ্রামে একের পর এক শিশু এবং মহিলার নিখোঁজ হতে শুরু করে। কিন্তু কেউ জানতো না যে এই নিখোঁজ হওয়ার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এক ব্যক্তি যার নাম ছিল সুরেন্দ্র কোলি। সে ছোট ছোট বাচ্চা ও মহিলাদের ধরে নিয়ে যেত, তাদের হত্যা করত এবং তাদের মাংস খেত। কিন্তু কেন সে এমন করত? কি ছিল তার উদ্দেশ্য? এবং কিভাবে সে এতদিন ধরে এই ভয়ঙ্কর কাজ চালিয়ে যেতে পেরেছিল? আজকের এই ভিডিওতে আমরা ডুব দিব এমনই এক অন্ধকার জগতে। তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। সাল 2005 নিথারি পুলিশ স্টেশনে ক্রমাগত শিশু ও মহিলাদের নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভুক্ত করা হচ্ছিল, কিন্তু বেশিরভাগ অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছিল। সেই স্টেশনের পুলিশরা বিভিন্ন বাহানা দিতে শুরু করে, যেমন মা বাবা ভিকটিমের বয়স কম বলছে, তারা নাবালক নয়, প্রাপ্তবয়স্ক যারা বাড়ি থেকে পালিয়ে গেছে। আবার কোনো মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় আসলে সেখানে থাকা পুলিশরা সেই অভিযোগ এই বলে প্রত্যাখ্যান করত যে তাদের মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। পুলিশের এমন আচরণের পেছনের মূল কারণ ছিল অভিযোগকারীরা বস্তিবাসী হওয়া। যখন বস্তিতে বসবাসকারী পরিবারগুলো তাদের ছোট বাচ্চা এবং মেয়েদের নিখোঁজ হওয়ার মতো গুরুতর অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেত, তখন পুলিশ নানা অজুহাত ও বাহানা দেখিয়ে সেই অভিযোগগুলো প্রত্যাখ্যান করত। 2005 সালে একদিন সেই বস্তির সেক্টর D5-এর কিছু শিশু একসাথে ক্রিকেট খেলার সময় ক্রিকেটের বলটি গিয়ে পড়ে পাশে থাকা নর্দমার ভেতরে। তখন একটি বাচ্চা সেই বল আনতে গিয়ে নর্দমার মধ্যে প্লাস্টিকের ব্যাগে একটি কাটা হাত দেখতে পায়। সেক্টর D5-এর মানুষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ না করে বস্তিবাসীকে জানিয়ে দেয় যে এই হাতটি মানুষের নয়, এই হাতটি একটি বানরের হাত। সহজ সরল বস্তিবাসী পুলিশের এই কথা সত্য বলে বিশ্বাস করে নেয়। এছাড়াও কিছু বস্তিবাসী বিশ্বাস করতেন যে শিশুরা নিখোঁজ হওয়ার পেছনে অলৌকিক বা ভূতুড়ে কোনো ঘটনা জড়িত আছে। তাদের মতে এর পেছনে অতিপ্রাকৃত শক্তির ভূমিকা রয়েছে যা তাদের মধ্যে ভয় ও আশঙ্কা তৈরি করত। এভাবে চলতে থাকে সেক্টর D5-এর ছোট বাচ্চা ও নারী নিখোঁজ হওয়ার ঘটনা। কিন্তু 7 মে 2006 সালে একটি 26 বছর বয়সী মেয়ে পায়েলের বাবা নন্দলাল তার মেয়ে পায়েলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করতে পুলিশ স্টেশনে যায়। তার মতে পায়েল একটি অটোরিকশায় করে মনিন্দর সিং পান্ডের বাড়িতে গিয়েছিল, কিন্তু পায়েল আর বাড়ি ফিরে আসেনি। পায়েল বাড়ি না ফেরে নন্দলাল চিন্তিত হয়ে পড়েন এবং যখন নন্দলাল তার মেয়ের খোঁজ নিতে মনিন্দর সিংয়ের বাড়িতে পৌঁছায় তখন মনিন্দর সিং বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিলেন তার গৃহকর্মী সুরেন্দ্র কোলি। নন্দলাল তার মেয়ে পায়েলের ব্যাপারে সুরেন্দ্র কোলিকে জিজ্ঞাসা করলে সুরেন্দ্র কোলি সাফ সাফ জানিয়ে দেয় যে পায়েল তাদের বাড়িতে আসেনি এবং তারা পায়েলের ব্যাপারে কিছুই জানে না। পুলিশ নন্দলালের মুখ থেকে সব কথা শোনার পরেও এই অভিযোগটি তারা মোটেও গুরুত্ব সহকারে নেয় না এবং নন্দলালও পুলিশ স্টেশনে বারবার যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েন। এভাবে 1 মাস কেটে যায়। নন্দলালও খুব ভালোভাবে বুঝতে পারেন নিথারি পুলিশ স্টেশনে তার সমস্যা কখনোই সমাধান হবে না। সে কারণে তিনি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং নন্দলাল সে সময়ের এসএসপির কাছে যান আর এসএসপিকে সব কথা খুলে বলেন। উচ্চপদস্থ কর্মকর্তা এসএসপির চাপে নিথারি পুলিশ স্টেশনের পুলিশরা পায়েলের ফোন ট্র্যাক করে। তখন জানা যায় যে তার ফোনের শেষ অবস্থান ছিল মনিন্দর সিং পান্ডের বাড়িতে এবং যখন পুলিশ পায়েলের কল রেকর্ড চেক করে তখন গল্পটি অন্যদিকে মোড় নেয়। কল রেকর্ড দেখে জানা যায় যে পায়েল নিখোঁজ হওয়ার 1 রাত আগে পায়েল এবং সুরেন্দ্র কোলি ফোন কলে কথা বলেছিলেন। কিন্তু যখন নন্দলাল সুরেন্দ্র কোলিকে পায়েলের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন সে অস্বীকার করেছিল। এই বিষয়টি জানার পর পুলিশ সুরেন্দ্র কোলির ওপর সন্দেহ করে, তাই আরও ভালোভাবে তদন্ত করার জন্য পুলিশ সুরেন্দ্র কোলিকে হেফাজতে নেয়। কিন্তু বাড়ির মালিক মনিন্দর সিং পান্ডে তাকে জামিনে মুক্ত করেন, কারণ কল রেকর্ড ছাড়া পুলিশের কাছে আর অন্য কোনো প্রমাণ ছিল না।
কিন্তু নন্দলাল হাল ছাড়েন না, তিনি আদালতের শরণাপন্ন হন। 2006 সালের অক্টোবরে আদালত পুলিশকে এই মামলাটি সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দেয়। পুলিশ আবারও সেই বস্তির নর্দমায় ফিরে যায় ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য, যেখানে প্রথমে পলিথিন ব্যাগে কাটা হাত পাওয়া গিয়েছিল। এবার পুলিশ সেখানে আরও অনেক পলিথিন ব্যাগ খুঁজে পায়, যেগুলোতে মানবদেহের হাড় এবং মাথার খুলি ছিল। মোট 17টি খুলি এবং মানবদেহের বিভিন্ন জায়গার হাড় পাওয়া যায়, যার মধ্যে 11টি ছিল মেয়েদের। এই ব্যাগগুলো মনিন্দর সিং পান্ডের বাড়ির পেছনে পাওয়া গিয়েছিল। পুলিশ স্পষ্ট বুঝতে পারেন যে মনিন্দর সিং পান্ডে এবং সুরেন্দ্র কোলি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। সেই দিন সুরেন্দ্র কোলি একাই তার বাড়িতে ছিলেন এবং তার মালিক পরিবারের সাথে দেখা করার জন্য চণ্ডীগড়ে গিয়েছিলেন। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে। পুরো ভারতবর্ষে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই এবং দেশের মানুষের চাপের কারণে 10ই জানুয়ারি 2007 সালে কর্তৃপক্ষ এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয় এবং আদালত কোলি এবং পান্ডেকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। এরপর সিবিআই তাদেরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা এই হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে। এভাবে 60 দিন পার হয়ে যায়। এই দুজনের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সিবিআইয়ের কঠোর জিজ্ঞাসাবাদে সুরেন্দ্র কোলি ভেঙে পড়েন এবং 27 ফেব্রুয়ারি 2007 সালে সুরেন্দ্র কোলি নিজেই তার অপরাধ স্বীকার করে নেয়। সুরেন্দ্র কোলির স্বীকারোক্তি শুনে সিবিআইও ভয় পেয়ে যায়। সে কোনো না কোনোভাবে ভিকটিমদের ফাঁসাতো এবং বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তাদের হত্যা করত। সে আরও স্বীকার করে যে ভিকটিমের মৃতদেহের সাথে যৌন সম্পর্ক করার চেষ্টা করত। সুরেন্দ্র কোলি আরও বলে যে সে বাথরুমে যেত এবং সেই দেহগুলো টুকরো টুকরো করে কাটত। এছাড়াও কিছুটা মাংস কেটে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করে খেত এবং যা অবশিষ্ট থাকতো তা প্লাস্টিক ব্যাগে মুড়ে পেছনে ড্রেনে ফেলে দিত। সিবিআই তদন্ত করার সময় জানতে পারেন পুলিশের সিকিউরিটি ইনচার্জ মরণজিৎ কৌরকে পান্ডে নিয়মিত ঘুষ দিতেন। পুলিশ এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে যাদের বাঁচানো যেত তারাও তাদের জীবন হারিয়েছে। সরকার এই ঘটনার পর নয়ডার এসএসপি, এএসপি, সার্কেল অফিসার এবং 3 জন সিকিউরিটি ইনচার্জকে বরখাস্ত করেন। সুরেন্দ্র কোলি এবং মনিন্দর সিং পান্ডেকে মেরাটে গ্রেপ্তার করার পর জেলে থাকাকালীন আদালত সুরেন্দ্র কোলিকে ভারতীয় দণ্ডবিধি আইপিসি-এর ধারা 364 অপহরণের উদ্দেশ্যে ব্যক্তিকে গোপনে বা অবৈধভাবে আটকানো এর অধীনে যাবজ্জীবন কারাদণ্ড এবং ধারা 302 হত্যার অধীনে মৃত্যুদণ্ড প্রদান করে। অন্যদিকে মনিন্দর সিং পান্ডেকে ধারা 5 অপরাধমূলক ষড়যন্ত্র এর অধীনে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজার ফলে মনিন্দর সিং পান্ডে 7 বছরের সাজা শেষ করার পরে এখন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই কেসে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে মনিন্দর সিং পান্ডে সব হত্যাকাণ্ডগুলো করেছিলেন এবং তার চাকর সুরেন্দ্র কোলির ওপর দোষ চাপিয়েছিলেন। তবে আদালতের রায় অনুযায়ী সুরেন্দ্র কোলি মূল অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছিল। অনেকে মনে করেন সুরেন্দ্র কোলি একজন সাইকোপ্যাথ ছিলেন, কারণ তিনি মানুষকে হত্যা করে থেমে থাকতেন না। সে মৃত মানুষের মাংস কেটে রান্না করে খেতেন, এছাড়াও মৃত মেয়েদের সাথে সেক্স করতেন। এমন সব কর্মকাণ্ড করা একজন সুস্থ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে এই সাইকোপ্যাথের এমন নৃশংস কাজ চালিয়ে যেতে পেরেছিল নয়ডার পুলিশের অবহেলার জন্য। এই কেসে অনেক মানুষের জীবন চলে গিয়েছে। যদি তারা প্রাথমিকভাবে সঠিক ব্যবস্থা নিত তাহলে হয়তো অনেক জীবন বাঁচানো যেত। এই কেসে দুর্নীতিও একটি বড় ভূমিকা পালন করেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।